কি অবস্থা, তোমরা ভালো আছো? স্যার আপনি ভালো আছেন? এই আছি, যতক্ষণ ভালো থাকতে পারি আর কি। আপনার বাসার পাশে ওই যে বলছিলেন মানে পাশের দেয়ালেই করোনা আক্রান্ত, ওনাদের অবস্থা কি স্যার এখন ভালো হয়েছে? ওনাদের অবস্থা ইমপ্রুভ হয়েছে। একজন হসপিটালাইজ ছিলেন, দম্পতি একজন, তো বলতেছে যে ইমপ্রুভ হয়েছে, করোনা নেগেটিভ হইলে হয়তো করোনা টেস্ট করতে দিচ্ছে আজকে। আর ফুসফুস 30% ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল। করোনা নেগেটিভ হইলে নাকি দিয়ে দিবে আর কি। স্যার মানে আমাদের স্যার এই যে লকডাউন দিচ্ছে স্যার, আপনারা তো ক্যাম্পাসে আর যেতে পারবেন না তাহলে? ক্যাম্পাসে না যাই ক্লাস নেওয়ার কথা বলা হয়েছে আর কি। মানে বাসা থেকে ক্লাস নেওয়ার কথা বলা হয়েছে। এটা আগামীকাল আমাদের একাডেমিক কাউন্সিলের মিটিং আছে। আচ্ছা, ভালো কথা বলছো। আগামীকাল 11টা থেকে একাডেমিক কাউন্সিলের মিটিং, একটা ক্লাস মানে মিস করতে হবে। আগামীকাল তোমরা কি 11টা থেকে তোমাদের ক্লাস ছিল না? জি স্যার, আমাদের ক্লাস ছিল 11টা থেকে বি সেকশনে। তাহলে তোমাদের ক্লাসটা মনে হয় পিছাইতে হবে, কারণ না পিছাইলে আমি কিভাবে ক্লাসটা করব? স্যার আমাদের আবার মানে বিকালের দিকে সার্ভিং ক্লাস আছে স্যার। মানে বিকাল বলতে 12টা থেকে 1টা থেকে শুরু হয়, দুই পিরিয়ডের ক্লাস আর কি স্যার একসাথে। আচ্ছা, তাহলে তো একটু ঝামেলা আছে, কারণ একাডেমিক কাউন্সিলের মিটিংটা আমি অ্যাটেন্ড করাটা জরুরি মনে করতেছি। ঠিক আছে, আগামীকাল তাহলে তোমাদের এগুলো নিয়ে ডিসিশন হবে। তাহলে কালকে বিকালে, তাহলে কালকে পরশুদিন তোমাদের কি অবস্থা? স্যার আমাদের মঙ্গল বুধ বৃহস্পতি 2 দিন ত্রিপুলি বিকালে ক্লাস, আরেকদিন মানে স্যার ত্রিপুলি 3 দিন স্যার বিকালে। স্যাররা এটা আগে বুক করে রাখছে। মঙ্গলবার দিন কি সকালে তোমরা ফ্রি আছো? স্যার মঙ্গলবারে সকালে না, আমি মিস করছি স্যার রবিবার আর কি বিকাল টাইমটা আমরা ফ্রি থাকি স্যার। তাহলে রবিবার বিকালে একটা এক্সট্রা ক্লাস আগামী রোববারে নিতে হবে, কোনো একটা সময় নিতে হবে। কালকে 11টা ক্লাসটা একাডেমিক কাউন্সিলে মিটিং করার কারণে নিতে পারবো না। ঠিক আছে, এ সেকশন বি সেকশন স্যার একসাথে নিলে পারেন স্যার। তোমরা যদি রাজি থাকো, তোমরা কি কালকে সকাল 10টায় কি ফ্রি আছো? স্যার 10টায় তো আমাদের রেহাত স্যারের ক্লাস ছিল, ওইটা 11টা, আবার এই সেকশনে রেহাত স্যারের ক্লাস আছে স্যার। কালকে সকাল 10টায় আমার রুটিনের সেকশনে। ঠিক আছে, তোমরা 10টা বাজে ফ্রি থাকলে দুই সেকশন একসাথে নিতে পারতাম। আচ্ছা ঠিক আছে, এটা তোমরা একটা টাইম, তাহলে রেহাত স্যারের সাথে কথা বলতে হবে। রেহাত স্যার যদি 11টায় আমাদের দুই সেকশন একসাথে নেয়, তাহলে স্যার আপনি 10টার দিকে একসাথে নিয়ে নিতে পারবেন। এত কিছু দরকার নাই, ওনার তো একটা প্ল্যানিং আছে। তোমরা রেদার মনে করো কালকে সন্ধ্যায় অথবা মঙ্গলবারে, বা তোমরা আমাকে একটা টাইম দিও আর কি, একটা এক্সট্রা টাইম দিও আর কি। ঠিক আছে, ওকে স্যার। প্রত্যেকের একটা প্ল্যানিং থাকে। একজন টিচারকে আমি যদি মনে করো একটা এক্সট্রা ক্লাসের জন্য যদি অন্য কোনো অপশন যদি না থাকতো রিকোয়েস্ট করতাম। ঠিক আছে, যেহেতু অপশন যেহেতু আছে, তোমরা এবং আমরাই কষ্ট করি, স্যারকে কষ্ট না দিয়া। ঠিক আছে, আচ্ছা গতদিন এইগুলো তোমাদের আলোচনা করছি, তোমাদের আলোচনা একটু কম হয়েছে। আমরা আলফা বিটা গামা 3টা রে আছে। এর মধ্যে আলফা হচ্ছে পার্টিকেল, হিলিয়াম নিউক্লিয়াস, বিটা হচ্ছে ইলেকট্রন, আর গামা রে হচ্ছে কত ইলেকট্রোম্যাগনেটিক রে। এবং এটা তুমি সিম্পল একটা এক্সপেরিমেন্ট দিয়ে পরীক্ষা করতে পারো। সেটা হচ্ছে কত, তুমি একটা এক টুকরা তোমার লেড মেটালের মাঝে তুমি যদি একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট যদি ঢুকায় রাখো, এরপর একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি রাখো, তুমি যদি এটাকে প্লট করার কোনো উপায় থাকে, ডিটেক্টর যদি থাকে, তাহলে আলফাটা তোমার হেভি পার্টিকেল, এটা বাম দিকে বেগে যাবে, বিটা ডান দিকে বেগে যাবে, আর গামা কি সরাসরি চলে যাবে। এটা বলছিলাম বই থেকে পড়ে নেওয়ার জন্য। এরপর তোমাদের এই আলফাটিকে এগুলো কতদিন আলোচনা করছি না, এগুলো আলোচনা করছি, এগুলো ব্যাকগ্রাউন্ড তোমরা একটু দেখে নিবা। এখন আমাদের দরকার হচ্ছে
রেডিওঅ্যাক্টিভিটি যে ডিসইন্টিগ্রেশন হয় এটা কোনো তাপ চাপ কোনো কিছুতেই হয় না। তার মানে তোমার এই যে পার্টিকেল একটা হেভি একটা নিউক্লিয়াস থেকে যে কয়টা ভাঙবে বা নতুন করে তৈরি হবে, প্রতি একক সময়ে যে কয়টা নতুন নিউক্লিয়াস তৈরি হবে, এটা কার সমানুপাতিক? হ্যাঁ বলো। আপনার স্লাইড দেখতে পাচ্ছি না। আমার স্লাইড দেখতে পাচ্ছ না? না স্যার, ওই যে শুধু মানে কম্পিউটারে যে স্লাইডের ওখানে ক্লিক করে রেখেছেন ওটা দেখতে পাচ্ছিলাম, কিন্তু স্লাইড দেখতে পাচ্ছিলাম না। দাঁড়াও, তাহলে সামথিং রং। আমার এখানে পিডিএফ স্যার স্ক্রিন শেয়ার হয়েছে স্যার, স্ক্রিন শেয়ার হয়েছে স্যার, কিন্তু স্যার আপনার এই ফোল্ডার পর্যন্ত মানে দেখতে পারছি। এই যে এটা খোলা আছে, এবার দেখতে পাচ্ছ মনে হয় না? জি জি, স্যার, স্যার। দেখা যায়। আচ্ছা, তাহলে রেট অফ ডিসইন্টিগ্রেশন অফ রেডিওঅ্যাক্টিভ নিউক্লিয়াই, এটা কি? যে কয়টা তোমার পার্টিকেল ইমিশন হয়, তার মানে এটা হলো dN/dt। এটা কার সমানুপাতিক? ওই মুহূর্তে যে কয়টা নিউক্লিয়াস থাকে। এবং তোমরা সেই 7 থেকে জানো সমানুপাতিক চিহ্নকে যদি আমরা সরাইতে হয়, সমান চিহ্ন দিতে হয়, একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হয়, ডি কে কনস্ট্যান্ট আমাদের এখানে হচ্ছে নাম। এই কনসেপ্টটা এটা জাস্ট রিডিং করবা, এইগুলো রিডিং পড়লেই হয়ে যাবে। এই যে এই ফর্মুলাটা এখানে যেহেতু ভাঙতেছে, সংখ্যায় যেহেতু কমতেছে, এখানে আমরা একটা নেগেটিভ সাইন ইউজ করি। এটার উপরে ভিত্তি করে আমরা তোমার ডিসইন্টিগ্রেশন লটাকে আমরা ডেভেলপ করব। তো এতক্ষণ আমরা যা পড়াইছি যে আলফা বিটা, প্রত্যেকটা রেডিওঅ্যাক্টিভ ট্রান্সফারেশনে হয় আলফা পার্টিকেল অথবা বিটা পার্টিকেল, যে কোনো একটা নির্গত হবে, যে কোনো দুইটা একসাথে কখনো নির্গত হবে না। আর আলফা পার্টিকেল যখন নির্গত হবে, স্বভাবতই নতুন একটা পদার্থ কি উৎপন্ন হবে, কারণ তার ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা দুইটাই কি কমতেছে। আর ইলেকট্রন যখন তোমার কত নির্গত হবে, বিটা পার্টিকেল যখন নির্গত হবে, তখনও কি আমাদের কি আমার একটা ইউনিট করে কত তোমার কত ইলেকট্রন কত তোমার এখানে কত কমবে, পারমাণবিক সংখ্যা কত বাড়বে, ঠিক আছে? তখনও আমি কি নতুন একটা পদার্থ কি উৎপন্ন হচ্ছে। আর ন্যাচারাল রেডিওঅ্যাক্টিভ সিরিজ যেটা আমরা পাই, আমরা এগুলো পড়ে নিবা, এগুলো অলরেডি ব্যাখ্যা করা হয়ে গেছে। কয়টা সিরিজ আছে? অ্যাক্টিনিয়াম সিরিজ, এরপর হচ্ছে ইউরেনিয়াম সিরিজ, থোরিয়াম সিরিজ, নেপচুনিয়াম সিরিজ। এই 4টা সিরিজ আছে। আমার প্রকৃতিতে যেসব পদার্থ থাকে পিরিয়ডিক টেবিলে গিয়ে দেখবা যে এদের থেকে কত আমাদের কত হয়, রেডিওঅ্যাক্টিভিটি নির্গত হয়, এবং শেষ পর্যন্ত ইন প্রোডাক্ট স্টেবল যে প্রোডাক্ট, দেখো প্রত্যেকের এখানে 232, 237, 238, 235 এটা হচ্ছে ভর সংখ্যা। 207 থেকে 206 থেকে 9 মধ্যে গিয়ে লেড এবং বিসমাথ, এই দুইটা যখন হবে তখন কি তোমার ওই পরমাণুটা কি স্টেবল হবে, স্থিতিশীল হবে। তো পৃথিবীর প্রত্যেকই স্থিতিশীল অবস্থা চাই। স্থিতিশীল অবস্থা কি? লেড বিসমাথে যখন পরিণত হবে তখন নতুন করে কত রেডিওঅ্যাক্টিভিটি ডিসইন্টিগ্রেশন কত হবে না। আচ্ছা, এটা তোমাদের ইন্টারে পড়ছো, একটু আগে বললাম -dN/dt সমান হচ্ছে কত ল্যামডা n। এই ল্যামডাটা হলো কত ডিসইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ল্যামডার মান কত? dN/dt ডিভাইডেড বাই কত n। তার মানে dN/dt কি? রেট অফ চেঞ্জ, কার? নিউক্লিয়াসের অথবা অ্যাটমের চেঞ্জ। তার মানে এটার হার, সময়ের সাথে যে পরিমাণ চেঞ্জ হয় এই হারটাকে তুমি যদি ওই সময়ে যে পরিমাণ নিউক্লিয়াস থাকে এটাকে দিয়ে যদি ভাগ দাও, তাইলে তোমার সেটা হবে কত? ডিকে কনস্ট্যান্ট। তার মানে দিস ইজ নাথিং বাট the ratio of the amount of the substance which disintegrates in a unit time to the amount of the substance present. আচ্ছা, এখন এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো, ইকুয়েশন 1টাকে রিরাইট করলে dN/n মাইনাস ল্যামডা dt লিখতে পারি। এবার এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাইলে 2 নম্বর ইকুয়েশনটা পাই না, 1/ddx অফ কত 1/x মানে কত log of x মাইনাস ল্যামডা t প্লাস কত c। এই 2 নম্বর ইকুয়েশন নিয়ে কার কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার, ক্লিয়ার স্যার। কারণ সি হয়েছে তোমার হচ্ছে কনস্ট্যান্ট। এই ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের মান বের করার জন্য আমরা কোথায় যাই? বাউন্ডারি কন্ডিশন। তোমরা প্রচুর বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করতেছো। বাউন্ডারি কন্ডিশন কখন যাই?
সময় যখন শূন্য, তাহলে টি সমান যখন শূন্য ছিল, এন সমান ছিল এন নট, তার মানে সি এর মান হইতেছে কত, 2 নম্বর সমীকরণ টি এর মান যদি শূন্য বসাও ল্যামডা টি 0 আর সি সমান সমান হচ্ছে কত লগ ই ভিত্তিক এন নট। এটাকে যদি 2 নম্বর সমীকরণে যদি বসাই দাও, বসাই দিয়া লগারিদম লগ এ মাইনাস লগ বি সমান কত লগ এ ডিভাইডেড বাই কত বি, এটা তুমি পাও। এবার তুমি এটার এই লগ উভয় পক্ষের যদি এক্সপোনেনশিয়াল যদি করো ই টু দি পাওয়ার লগ এক্স সমান হচ্ছে কত এক্স, তার মানে বাম পক্ষে থাকবে কত এন ডিভাইডেড বাই এন নট আর ডান পক্ষে থাকবে কত ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, তাহলে এন সমান সমান কত হবে এন নট ইনটু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার 3। কোনো কনফিউশন আছে এখানে 3 নম্বর ইকুয়েশন পর্যন্ত আসতে? না স্যার, ক্লিয়ার পুরা স্যার। আচ্ছা, তাইলে এবার এন নট, এবার দেখো এক্সপোনেনশিয়াল মানে কত, প্রথমে দ্রুত গতিতে আসবে, এরপরে পরিবর্তনটা হবে কত খুবই স্লো। তার মানে এই যে এন সংখ্যক এন নট পরিমাণ নিউক্লিয়াস তোমার সবগুলো ধ্বংস হইতে, সবগুলো ভাঙ্গা নতুন একটা পদার্থে পরিণত হইতে অনেক সময় লাগে। এই কারণে ওই সময়টাকে না নিয়ে এই নিউক্লিয়াসের সংখ্যা যতক্ষণ অর্ধেক হয় সেটাকে কত আমরা এখানে লাইফ টাইম হিসাবে কত ক্যালকুলেশন করি, তার মানে এটাকে হচ্ছে হাফ লাইফ পিরিয়ড। The half-life period of a radioactive substance is defined as the time required for 1/2 of the radioactive substance. And 1/2 মানে কত, সময়ের শুরু তো ছিল n নট, তার মানে যেই সময়ে তোমার নিউক্লিয়াসের সংখ্যা হবে কত n নট ডিভাইডেড বাই 2, তার মানে n এর পরিবর্তে 3 নম্বর সমীকরণে আমি কি বসাবো n নট ডিভাইডেড বাই 2, আর t এর পরিবর্তে বসাবো কত t হাফ, যেটাকে আমরা প্রকাশ করতেছি। এবার এই সমীকরণটাকে n নট ইনটু কত n নট বাই 2 যদি নেও, তার মানে আলটিমেটলি তোমার লগারিদম মিলে কি থাকতেছে এখানে লগ অফ কত 2 ইনটু কত ই টু দি পাওয়ার ল্যামডা টি টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। তার মানে টি হাফটাকে যদি ক্যালকুলেশন করো লগ অফ ই ভিত্তিক ন্যাচারাল মান হচ্ছে কত 0.693 ডিভাইডেড বাই কত ল্যামডা, তার মানে হাফ লাইফটা হচ্ছে কত ল্যামডার ব্যস্তানুপাতিক, ল্যামডা হচ্ছে কত ডিকে কনস্ট্যান্ট, তোমার কত দ্রুত, যত দ্রুত হবে কত নিউক্লিয়াসের কত ধ্বংস হবে বা ভাঙবে, তার মানে তার হাফ লাইফ হবে কত কম, আর যত স্লো হবে তার হাফ লাইফ হবে কত তত বেশি। একটা আরেকটার ব্যস্তানুপাতিক এবং সংজ্ঞা দুইটা দেখো ম্যাচ করতেছে। এখানে কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। এখানে যদি কোনো সমস্যা না থাকে, এক্সাম্পল 1 কোনো সমস্যা থাকার কথা না, সিমিলার অঙ্ক আমরা পরীক্ষায় আমরা সেট করব। এক্সাম্পল 2 এটা তো সমস্যা থাকার কথা না, এক্সাম্পল 3 এটা তো সমস্যা থাকার কথা না। মিন লাইফ গড়, গড় কি তোমাদের ক্লাসে 60 জন স্টুডেন্ট আছে, 60 জনের বয়স ডিভাইডেড বাই কত নাম্বার অফ স্টুডেন্টস, তার মানে দা মিন লাইফ কি হবে সাম অফ দা লাইফস অফ দা অল অ্যাটমস ডিভাইডেড বাই কত টোটাল নাম্বার অফ অ্যাটমস। এবার আসো আমরা এটা ক্যালকুলেশন করি। টি সমান যখন 0 তখন আমাদের নিউক্লিয়াসের সংখ্যা ছিল কত n নট, আর ডিটি সময় পরে নিউক্লিয়াসের সংখ্যা হইল কত n, n সমান সমান আমরা একটু আগে ফর্মুলা বের করছি, n সমান সমান কত n নট ই টু দি পাওয়ার মাইনাস কত ল্যামডা টি। এখন ডেল্টা টি সময় পরে যদি dn নাম্বার অফ অ্যাটম যদি ডিসইন্টিগ্রেট হয়, ঠিক আছে, তাহলে dn নাম্বার অফ অ্যাটমস এর লাইফ হবে কত তোমার টি এবং ডেল্টা টি এর মাঝখানে। যেহেতু ডেল্টা টি খুবই ছোট, আমরা ধরে নিতে পারি সবগুলো অ্যাটমের লাইফ হলো কত টি, তাইলে টোটাল লাইফ হবে কত, টোটাল লাইফ অফ এই যে সংখ্যক নিউক্লিয়াস কত ভাঙছে ডিএন, এটা টোটাল লাইফ হবে কত, এই তোমার প্রত্যেকটা অ্যাটমের ডিএন সংখ্যক এর যদি তোমার হয় কত, তোমার লাইফ হয় কত টি, তার মানে একটার যদি হয় টি তাহলে ডিএন সংখ্যক হবে কত ডিএন ইনটু কত টি। তাইলে এই রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট যদি তোমার যদি এন নট যদি 0 থেকে ইনফিনিটির মধ্যে যদি এন নট যদি তোমার যদি ভেরি করে, তাহলে এন নট অ্যাটমের টোটাল লাইফ হবে কত এই টি ডিএন, এটাকে তুমি কত 0 টু ইনফিনিটির মাঝে কত ইন্টিগ্রেশন করবা। তাহলে মিন লাইফের সংজ্ঞাটা কি, মিন লাইফের সংজ্ঞা হলো টোটাল লাইফ ডিভাইডেড বাই কত নাম্বার অফ অ্যাটমস। তাহলে টোটাল লাইফ হলো কত 0 টু ইনফিনিটি টি ডিএন, এটাকে এন দিয়ে কত ভাগ দিলাম, ভাগ দিয়া এখন আমার এখানে ডিএন এর মানটা আমাদের বের করতে হবে। ডিএন এর মানটা কি, আমরা এন সমান জানি এন নট ই টু দি পাওয়ার ল্যামডা টি। এবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো,
তাহলে এর রেজাল্ট পাইবা। এরপর ডিএন এর মানটা তুমি এখানে ল্যামডা এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ইন্টু কত ডি কত লিখতে পারো। তোমরা একমত এই ক্যালকুলেশনটা কিভাবে আসে বের হইছে বুঝতে পারছো? এখানে আমি শুধু নাম্বার নিছি। Leaving the negative sign which merely indicates the decrease. আর শুধু নাম্বার যখন minus infinity SGT এর ফর্মুলাটা কি? এটা রেফারস 0 to infinity UV জি স্যার ইউভি Yes. ইন্টিগ্রেশন করতে হবে এখানে স্যার। এটা করছি স্যার আমরা হ্যাঁ। আচ্ছা, তো ইউবি ইন্টিগ্রেশনটা এইভাবে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশনটা করবা তোমরা, ঠিক আছে? লাইন বাই লাইন অ্যানালাইসিসে এখানে কিন্তু ক্যালকুলেশন দেখতে আছো, কিছু স্কিপ করছে, তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করবা। ক্যালকুলেট করলে দেখবা 1/λ আসবে। এই কাজটুকু কিন্তু নিজেরা করবা। মানে মিন লাইফের আমরা মান বের করলাম, বের করার পরে এই যে एग्जांपल 1 যেটা আছে, এই एग्जांपल 1 এই ফর্মুলা দিয়ে সিমিলার ফর্মুলা এখানে মেজারমেন্ট অফ ডিকে কনস্ট্যান্ট, দিস ইজ নট সো ইম্পর্টেন্ট। আমরা আসলে একটা পরীক্ষাগারে আমরা কিভাবে মানগুলো বের করব এখানে একটা ব্যাখ্যা দিছে। ইউনিটস অফ রেডিওঅ্যাক্টিভিটি এটাই ইম্পর্টেন্ট। এক কুরি কাকে বলে, এক মাইক্রো কুরি কাকে বলে, এক রাদারফোর্ড কাকে বলে, এটা তোমাদের কাছে দিয়ে দিলাম। এক ব্যাকরেল কাকে বলে, এগুলো বের করতে হবে। হ্যাঁ বলো। এলিমেন্টস অফ শর্ট পিরিয়ড এন্ড এলিমেন্টস অফ লং পিরিয়ড এটা কি প্রয়োজন নাই? আবার বলো তো। এলিমেন্টস অফ শর্ট পিরিয়ড এন্ড লং পিরিয়ড জি স্যার এখানে এটা হচ্ছে এখানকার যে জিনিসগুলো প্রয়োজন নাই, মানে এখানে খুব একটা গুরুত্ব নাই। আমি এই কারণে বলছি যে এই জিনিসগুলো মেজারমেন্ট অফ ডিকে কনস্ট্যান্ট, মানে এক্সপেরিমেন্টে যখন আমি করব তখন আমি এটা কিভাবে মাপবো। তার মানে এখানে তিনটা কনস্ট্যান্ট আমরা পেলাম, টি হাফ আর হচ্ছে মিন লাইফ। এটার রিলেশন গুলো কত? টি হাফ এর সাথে 0.693/λ আর এভারেজ লাইফটা হলো কত? 1/λ। এই রিলেশন। তার মানে এক্সপেরিমেন্টালি আমরা ডিটারমাইন করি কোনটা? ল্যামডা। এটার জন্য আমাদের ডিফারেন্ট মেথড আছে, ডিফারেন্ট এক্সপেরিমেন্ট আছে। তোমরা দেখতেছো ল্যামডার মান যদি বের করতে পারি আমরা এক্সপেরিমেন্ট দিয়ে, তাহলে টি হাফ এবং মিন লাইফ যেটা আছে আমরা ইজিলি কত ক্যালকুলেশন করতে পারি। তার মানে এলিমেন্টস অফ শর্ট পিরিয়ড, শর্ট পিরিয়ড মানে কত? শর্ট পিরিয়ড লার্জ ল্যামডা, এই কথাটার অর্থ কি তোমরা বুঝতে পারছো? জি স্যার এটা ব্যস্তানুপাতিক তো স্যার, যদি একটা বড় হয় একটা ছোট হবে এটা তো বোঝাই যাচ্ছে স্যার। ব্যস্তানুপাতিক, হ্যাঁ, একটা বড় হবে। তাইলে একটু আগে আমরা একটা ডিকে কার্ভ দেখাইছি, এটা হচ্ছে আমাদের ডিকে কার্ভ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডিকে কার্ভ। এরকম একটা ডিকে কার্ভ আমরা দেখাইলাম। দেখো আমরা বিভিন্ন তোমার ইন্টেন্সিটি এবং টাইম কত আমরা যে গ্রাফটা আছে এটা কত আঁকলাম, ঠিক আছে? আঁকলে যদি লগ যদি নেই, লগ নিলে কিন্তু এই জিনিসটা কত? লগ অফ কত এন, লগ অফ কত এন নট মাইনাস কত ল্যামডা টি, এরকম একটা স্ট্রেট লাইন হবে। এটা হবে মানে কত? ওয়াই সমান এ মাইনাস এম এক্স। এই সমীকরণটা কি বুঝছো তোমরা? এটা কোত্থেকে আসছে? স্যার লগ অফ n সমান লগ অফ n নট মাইনাস ল্যামডা টি, এটা কিভাবে পেলাম? আচ্ছা, এটা দেখাইতেছি। এই যে লগ নিচ্ছ, ঠিক আছে? এই যে এই সমীকরণটা লগ অফ এন মাইনাস ল্যামডা টি প্লাস কত লগ অফ এন নট, এই সমীকরণটা দেখছো? জি স্যার। হ্যাঁ, জি স্যার।
অফ n সমান লগ অফ কত n নট মাইনাস ল্যামডা টি কত একই সমীকরণ না? তাহলে y সমান কত mx প্লাস কত c, এখানে m টা হইলো কত মাইনাস ল্যামডা, তার মানে স্লোপটা হবে কত নেগেটিভ। তার মানে এখানে তুমি যদি একটা গ্রাফ আঁকো একটা স্ট্রেট লাইন পাবা না? স্ট্রেট লাইন পাবো স্যার, ওইটা y অ্যাক্সিস কে নেগেটিভ দিক থেকে নেগেটিভ দিকে কাট করবে, এখানে c এর মান পাইবা। ঠিক আছে, dy বাই dt, এখানে dy বাই dt মাইনাস ল্যামডা, তার মানে এই কথাটার অর্থ হইলো তোমার গ্রাফের যে স্লোপ, এই স্লোপটা কি তোমার কত ল্যামডার মান দিবে না? তার মানে পরীক্ষাগারে তুমি কিভাবে ল্যামডার মান বের করবা এটার একটা বর্ণনা দিয়ে দিল। তার মানে তুমি মনে করো এই মুহূর্তে তোমার কাছে একটা এলিমেন্ট আছে, ঠিক আছে, আজকে এপ্রিলের 4 তারিখ 2021 সাল 12:54-তে তুমি এই এলিমেন্টটা একদম নতুন একটা ফ্রেশ একটা এলিমেন্ট পাইলা, যেটার n নটের মান তোমার জানা। ঠিক আছে, এরপরে তুমি যদি n এর মানগুলো যদি বের করো এবং লগ n নট n এইভাবে যদি একটা গ্রাফ আঁকো, তাহলে এই গ্রাফটা একটা স্ট্রেট লাইন হবে। n এর মান যদি কাউন্ট করো তখন স্ট্রেট লাইন থেকে যে স্লোপের মান, সেই স্লোপের মানটা হবে তোমার হচ্ছে ডিকে কনস্ট্যান্ট। আর একবার যদি ডিকে কনস্ট্যান্ট যদি তুমি পেয়ে যাও, তাহলে হাফ লাইফ এবং এভারেজ লাইফ যেটা আছে এটাই ফর্মুলা দিয়ে কত ক্যালকুলেশন করা হয়ে যেতেছে না এক্সপেরিমেন্টালি? এবার বুঝছো ওরা কি বোঝাইতে গেছে? জি স্যার। আচ্ছা, একইভাবে তুমি যদি লম্বা যেগুলো আছে, লম্বা পিরিয়ড অনেক সময় যেগুলো নেয়, তার মানে ল্যামডা, তাদের ক্ষেত্রে কি লিখবা? each disintegrating atom emits only one alpha particle, hence the number of alpha particles counted must be equal to the number of atoms disintegration. সেই ক্ষেত্রে আমি যেহেতু লম্বা সময় ধরে যাচ্ছে, ঠিক আছে, লম্বা সময় সে ডিকে হবে, পার্টিকেল বের হচ্ছে, এটা আমি কাউন্ট করতে পারতেছি। তাহলে dn বাই dt দিয়ে আমি কত ল্যামডা n এর কত মান আমি ইজিলি বের করতে পারতেছি। এটা তারা বর্ণনা করে দিল যে তুমি যে থিওরিটা যে পড়লা, এক্সপেরিমেন্টালি তুমি কোন ফর্মুলা ব্যবহার করে তুমি ল্যামডার মানটা বের করবা, আর ল্যামডার মান বের করলে বাকি ডিকে কনস্ট্যান্টের মানগুলো কি বের হয়ে যাচ্ছে। এবার বুঝছো এখানে কি বোঝাইতে চাইছে? ওকে স্যার, বুঝছি। আচ্ছা, এরকম জিএম কাউন্টার আছে, এরকম বিভিন্ন কাউন্টার আছে যেখানে আমরা নাম্বার অফ তোমার রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট কত আমরা ক্যালকুলেশন করতে পারি। আর একটা एग्जांपल দিয়ে দিচ্ছি, তাহলে কুরি, রাদারফোর্ড, বেকারেল এই সংজ্ঞাগুলো নিজে এই বইয়ে না থাকলেও গুগল করে করে অথবা एग्जांपल থেকে অঙ্কগুলো দেখে দেখে তোমরা এটা সংজ্ঞাগুলো বের করবা। এখানে ইকুইটি কাকে বলে এটাও তোমার কি সংজ্ঞায় আসতে পারে। এবার আসো ল অফ সাকসেসিভ ডিসইন্টিগ্রেশন। সাকসেসিভ মানে কি ধারাবাহিকভাবে ডিসইন্টিগ্রেশন। একটু আগে আমরা যে একটা টেবল দেখালাম এখানে ন্যাচারাল রেডিওঅ্যাক্টিভ সিরিজে, এই যে থোরিয়াম, নেপচুনিয়াম, ইউরেনিয়াম, অ্যাক্টিনিয়াম এই 4টা সিরিজ যে আছে, প্রত্যেকটা দেখো তার প্যারেন্ট নিউক্লিয়াসের ভর সংখ্যা 232, 237, 238, 235, কমতে কমতে কত আসে 208, 209, 206, 207। তার মানে এর ভিতরে আরো অন্যান্য মৌলিক পদার্থ আছে না? পিরিয়ডিক টেবিলটা কি আমরা ক্রমান্বয়ে কত পারমাণবিক সংখ্যা অনুসারে সাজাইছি না? তার মানে 82, 83 এরকম কত 82 থেকে 90 পর্যন্ত যাইতে কত আমরা আরো 5-6টা কত এলিমেন্ট এখানে আছে না? কারণ মাঝখানের এলিমেন্ট গুলো কত রেডিওঅ্যাক্টিভ। তার মানে কেবলমাত্র লেডের পর্যায়ে অথবা বিসমাথের পর্যায়ে যখন যায় তখনই আর থাকে। তার মানে নতুন করে আর রেডিওঅ্যাক্টিভিটি শো করে না। তার মানে ধারাবাহিকে গ থেকে ঘ এইভাবে লেট পর্যন্ত কত গিয়ে এরা স্টেবল হবে। কারণ আমি ধরলাম এ প্রথম প্যারেন্ট নিউক্লিয়াস, এটা ভাঙলো হইছে কত বি হইলো কত এর ডটার, আবার বি ভেঙে হইলো কত সি, তার মানে সি হইলো কত বি এর ডটার, আর সি এর প্যারেন্ট হইলো কত বি, সি ভেঙে হইলো কত ডি, তার মানে ডি হইলো কত সি এর ডটার, ডি এর প্যারেন্ট হইলো কত সি,
আবার ডি হইলো কত বি এর নাতি, আর এ এর কত তোমার হচ্ছে প্রপৌত্র। তাহলে এইভাবে ভাঙতে ভাঙতে কত এক্স পর্যন্ত, অর্থাৎ লেড অথবা বিসমাথে গিয়া যখন এরা পৌঁছাইবে 82 পারমাণবিক সংখ্যা গিয়া যখন পৌঁছাইবে তখন এরা স্টেবল হবে। তার মানে এইভাবে সিরিজ আকারে চেইন আকারে কত ডিসইন্টিগ্রেশন হবে। তাহলে এই ডিসইন্টিগ্রেশনটা কোন সূত্র মেনে চলবে এই ধারাবাহিক ডিসইন্টিগ্রেশনের ক্ষেত্রে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এ বি সি ডি থেকে এক্স পর্যন্ত গিয়া যে স্টেবিলিটি অর্জন করলো, স্থিতিশীলতা অর্জন করলো, সেটাকে আমরা বুঝতে পারছি। তার মানে এক্স এ পৌঁছাইবার পরে নতুন করে আর ভাঙবে না। তো কোনো জিনিস যখন নতুন করে ভাঙবে না তখন সে স্থির অবস্থায় আসলো, স্থিতিশীল অবস্থায় আসলো। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি কনসেপ্টটা? জি স্যার, এ পর্যন্ত জি স্যার। আচ্ছা, বুঝতে পারলে এবার আমরা অঙ্ক করি। সময় সময় যখন শূন্য, তার মানে পৃথিবীর আদি অন্ত না, আমি এই মুহূর্ত থেকে ক্যালকুলেশন শুরু করতেছি, আমি স্টপ ওয়াচে আমার সময় হলো কত শূন্য। তাহলে ইনিশিয়াল অ্যাটম মানে একদম আদি পিতা এ, ইনিশিয়াল অ্যাটম হইল কত এন নট। আদি পিতা টি এর যখন শূন্য তখন বি এর জন্মই হয় নাই। তাহলে বি এর নাম্বার অফ অ্যাটম, নাম্বার অফ অ্যাটম মানে কত নাম্বার অফ নিউক্লিয়াস, বি এর নাম্বার অফ অ্যাটম তাহলে কত হবে? শূন্য হবে না? জি স্যার। আচ্ছা, এবার কিছু সময় 10 বছর, 5 বছর, 7 বছর, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, কিছু সময় পরে টি, তাইলে এ ভাঙ্গা এন নট থেকে এন ওয়ানে পরিণত হইল। এ ভাঙ্গা এন নট থেকে এন ওয়ানে পরিণত হইল, তার মানে এ কি পরিমাণ হ্রাস পাইল? এন নট মাইনাস এন ওয়ান পরিমাণ। এই যে কয়টা এ হ্রাস পাইল সেই কয়টা বি মানে এন টু, এন টু সমান হবে কত? এন নট মাইনাস এন ওয়ান। সেই পরিমাণ বি কত তৈরি হবে না? জি স্যার। জি স্যার। তার মানে এ ভাঙবে, বি কত গড়বে। এখানে ভাঙ্গা এবং গড়ার একটা খেলা আছে। এই ভাঙ্গা করার সময়ের সাথে যে রেটটা, সেই রেটটাকে আমরা বলি কত? ডিকে কনস্ট্যান্ট। এর ক্ষেত্রে আমি ডিকে কনস্ট্যান্ট ধরছি কত? ল্যামডা 1, বি এর ক্ষেত্রে আমি ধরছি কত? ল্যামডা 2। ঠিক আছে, তাইলে প্রতি সময়ে যখন এ ডিসিপিয়ার হয় তখন একটা বি তৈরি হয়। তাইলে আমরা রেডিও অ্যাক্টিভিটির ফর্মুলায় এর যে ফর্মুলা মাইনাস ডি এন 1/dt সমান হবে আমাদের কত? ল্যামডা 1 এন 1, ঠিক না? মাইনাস ডি এন 1, ঠিক আছে, ডিভাইডেড বাই এন নট। আরে এখানে না দেখে এখানে দিই, মাইনাস ডি এন 1/dt সমান সমান হবে কত? ল্যামডা এন 1 হবে না? জি স্যার। এর ভাঙ্গার হার তাহলে এর ভাঙ্গার হার হইলে কত? ল্যামডা 1 ইন্টু কত? এন 1। ঠিক বি অত আবার সি তে পরিণত হবে, তাহলে সি এর ভাঙ্গার হার হবে কত? ল্যামডা 2 ইন্টু এন 2, ঠিক আছে না? জি স্যার। এ যখন ভেঙ্গে বিতে পরিণত হবে, বি উৎপন্ন হওয়া মাত্র তো সে তো চুপচাপ বসে থাকবে না। সে যেহেতু আনস্টেবল, সে যেহেতু রেডিও অ্যাক্টিভ, সেও ভাঙ্গা শুরু করবে। সে ভেঙ্গে কিসে পরিণত হবে? সিতে পরিণত হবে। তাহলে সি এর ভাঙ্গার হারটা হবে কত? ল্যামডা 2 ইন্টু কত? এন 2। তাহলে এ যে রেটে ভাঙবে বি সেই রেটে তৈরি হবে। তার মানে বি এর তৈরি হওয়ার হার হচ্ছে কত? ল্যামডা 1 ইন্টু এন 1, আর বি এর ভাঙ্গার হার হচ্ছে কত? ল্যামডা 2 ইন্টু এন 2। ক্লিয়ার হয়েছে এই জিনিসটা? বি এর তৈরি হওয়ার হার সমান এর ভাঙ্গার হার, ঠিক আছে তো? জি স্যার। জি স্যার, এটা ঠিক আছে। আচ্ছা, তাহলে বি এর যে ফরমেশন আর বি এর যে ডিকে, এই দুইটার যদি বিয়োগ দাও তাইলে উক্ত সময়ে বি এর তোমার এই নাম্বার অফ অ্যাটম কি পরিমাণ বাড়লো। তুমি মনে করো
আজকে 1 ঘন্টায় তুমি বিক্রি করলা 10 টাকা আর কিনলা 5 টাকার মাল, তার মানে 1 ঘন্টায় তোমার সম্পদ বাড়লো কত? 5 টাকা বাড়লো না? তার মানে ল্যামডা 1 n1 হচ্ছে ফরমেশন, তুমি যা বিক্রি করছো, আর ল্যামডা 2 n2 হচ্ছে তুমি যা দেনা সুদ করছো, যা কিনছো। এটা হবে কত? ওই মুহূর্তে তোমার কাছে যে পরিমাণ নিউক্লিয়াসের উৎপন্ন হইলো n2, সেটাকে যদি সময় দিয়ে যদি ভাগ দাও, তাহলে সেটার যে হার আর তোমার ফরমেশনের হার আর ডিকের হার, দুইটার বিয়োগফল পরস্পর সমান। তার মানে dn2 বাই dt সমান ল্যামডা 1 n1 ডিভাইডেড বাই ল্যামডা 2 n2। এই লাইনটা বুঝতে পারছো? জি স্যার। এখানে 10 টাকা আর 5 টাকা যেটা বলছি, 10 বিয়োগ 5, 5 কে তুমি 1 ঘন্টা দিয়ে ভাগ দিছো সময় dt, dt সমান হচ্ছে 1 আওয়ার। ঠিক আছে, কারণ dn2 পরিমাণ কত তোমার হচ্ছে, কত তৈরি হয়েছে কোন সময়ে? dt পরিমাণে, dt সময়ে। আচ্ছা, এবার যদি বুঝতে থাকো n1 এর মানটা আমি বসাই দিতাম পারি কত? n1 e টু দি পাওয়ার সরি n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 1t, এটা বসাইতে পারি তো? জি স্যার, বসে। এই যে প্রথম যে ডিসিমিনেশন ফর্মুলা। এবার তুমি করছো কি, ল্যামডা 2 n2 সব এক পাশে নিয়ে আসছো, আর ল্যামডা 1 গুলো রাখছো কত? আরেক পাশে। করার পরে দুই পক্ষকে তুমি করছো কি, যদি খাতা কলম থাকে তোমরা সাথে সাথে ক্যালকুলেশন করতে পারো। ই টু দি পাওয়ার ল্যামডা 2 দিয়ে কি তুমি গুণ দিছো। গুণ দিলে এখানে প্রথম যে লাইনটা পাইছো, এই লাইনের যে বাম পক্ষ, এটাকে রিঅ্যারেঞ্জ করে যদি তুমি ডি ডিটি অফ কত n2 ই টু দি পাওয়ার ল্যামডা 2 লেখো, তার মানে ডি ডি এক্স অফ কত? ইউ ভি। n2 ও পরিবর্তনশীল, ভি ও পরিবর্তনশীল। ডিফারেন্সিয়েশন করলে হবে কত? তোমার du বাই ডিটি, তার মানে dn2 বাই ডিটি ইন্টু ভি ই টু দি পাওয়ার ল্যামডা 2t প্লাস তোমার হবে কত? ভি ইউ n2 ইন্টু ডি ডিটি অফ কত? ভি ই টু দি পাওয়ার ল্যামডা 2t। এটা রেজাল্ট কত? ল্যামডা 2 ইন্টু কত? ই টু দি পাওয়ার ল্যামডা t। তার মানে বাম পক্ষের যে রাশিটা, এটাকে ডিডিটি অফ কত? n2 ইন্টু ই টু দি পাওয়ার ল্যামডা 2t যে লিখছি আমরা, এই ব্যাপারে কোনো কনফিউশন আছে? নো স্যার। না স্যার। কনফিউশন যদি না থাকে, এবার যদি তুমি ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে ডিডি এক্স অফ কত? এক্স, ইন্টিগ্রেশনের রেজাল্ট কি? এক্স। তার মানে n2 ই টু দি পাওয়ার ল্যামডা 2 ইন্টু কত? t। আর ডাইন পাশে তোমার ল্যামডা 1 n0 হইছে কনস্ট্যান্ট, আছে কত? ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন রেজাল্ট কি? 1 বাই এক্স ইন্টু কত? ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে কত? সি। তাহলে 1 নম্বর ইকুয়েশনটা কিভাবে আসছে, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? নো স্যার, বুঝছি। স্যার এবার পুরো ক্লিয়ার হয়েছে স্যার, সমস্যা নাই স্যার। এবার সি এর মানটা যদি বের করতে হয়, আমাদের কি যেতে হবে? বাউন্ডারি কন্ডিশন। সময়ের শুরুতে বি এর কোনো উৎপাদনই হয় নাই, তার মানে n2 এর মান হচ্ছে কত? 0। এবার 1 নম্বর সমীকরণ টি সমান সমান যদি 0 বসাও, n2 সমান যদি 0 বসাও, বাম পক্ষ হয়ে যেতেছে 0, ডাইন পক্ষে হইতেছে কত? টি এর মান যেহেতু 0 ই টু দি পাওয়ার 0, এটা হইতেছে 1। আর সি সমান কত থাকতেছে আমাদের? আলটিমেটলি মাইনাস ল্যামডা 1 n0 ডিভাইডেড বাই ল্যামডা 2 মাইনাস কত? ল্যামডা 1। এবার সি এর মানটা তুমি 1 নম্বর সমীকরণে যদি বসাও, বসাইলে তুমি এই যে সমীকরণটা যে পাইলা, প্রথম যে সমীকরণটা পাইলা, এটাকে যদি দুই পক্ষকে যদি ই টু দি পাওয়ার ল্যামডা 2t দিয়ে যদি ভাগ দাও, ভাগ দিলে 2 নম্বর সমীকরণটা পাও কিনা দেখো তো। পাও? জি স্যার, পাওয়া যায়। আচ্ছা, তাহলে এই মাঝখানের ক্যালকুলেশনটা কিন্তু তোমাদের পরীক্ষার খাতা কিন্তু দেখাইবা, ঠিক আছে? না দেখাই দিও না কিন্তু। তাহলে আমি 2 নম্বর সমীকরণটা পেলাম। 2 নম্বর সমীকরণটা কি প্রকাশ করতেছে? টি সময় পরে বি নিউক্লিয়াসের সংখ্যা, যেটা প্রকাশ করতেছে তোমার টি সমান যখন 0 ছিল, সেই সময় প্যারেন্ট নিউক্লিয়াস এতে তোমার কয়টা নিউক্লিয়াস ছিল? এর ডিকে কনস্ট্যান্ট, বি এর কনস্ট্যান্ট, সময়ের সাথে যে পরিবর্তন সেটা n2 টা পাইলাম। এবার ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম জিনিসটা কি? ভাঙ্গা
এবং গড়া, এমন একটা মুহূর্ত আসতে পারে যেখানে ভাঙার হার এবং গড়ার হার দুইটাই পরস্পর সমান। ওইটা হচ্ছে সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম। যেমন সেকশন এতে আমি আলাপ করতে চাইছিলাম যে আমাদের দেখো নেচারে, প্রকৃতিতে এবং বিজ্ঞানে, এই যে আমরা রেডিওঅ্যাক্টিভ সিরিজ পড়ছি, আসলে তোমার প্রকৃতিকে আমরা গাণিতিক সূত্র দ্বারা ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। নেচারে সবসময় একটা সাম্য অবস্থান থাকে, যে পরিমাণ ভাঙ্গে সেই পরিমাণ গড়ে, যে কারণে প্রকৃতি টিকে আছে, পৃথিবী টিকে আছে, মহাবিশ্ব টিকে আছে। যদি ভাঙ্গার পরিমাণ যদি বেশি হয় তাহলে ধ্বংস হয়ে যাবে, আবার গড়ার পরিমাণ যদি বেশি হয় তাহলে এক সাইড কত ইমব্যালেন্স হয়ে যাবে, দুইটাই তোমার হচ্ছে খারাপ, যে কারণে সবসময় সাম্য অবস্থান থাকতে হয়। ভাঙ্গা এবং গড়া দুইটা অপোজিট। এরকম আমাদের মানব সমাজেও আমরা বিভিন্ন মত এবং পথের মানুষ থাকতে পারি। বিভিন্ন মত এবং পথের যে সমন্বয়, যেটা যে তোমার মতকে আমি সমর্থন করব, সম্মান করব, আমার মতকে তুমি সম্মান করব, আমরা কেউ কাউকে ক্ষতি করব না, তখন আমরা দুইজনই টিকে থাকবো। আর আমরা যদি একজন আরেকজনকে যদি সম্মান না করি, আমি তোমাকে ধ্বংস করব অথবা তুমি আমাকে ধ্বংস করবে। তো এই ধ্বংসের খেলার মাঝে প্রকৃতিতে তুমি অ্যাটমের যে স্ট্রাকচার, তোমার সবসময় একটা ধনাত্মক একটা ঋণাত্মক, তোমার সৃষ্টি মেল এবং ফিমেল প্রত্যেকটা স্পেসিসে। তো তুমি যদি এক পক্ষকে যদি ভেনিশ করে দাও তাইলে পৃথিবী সভ্যতা কোনো কিছুই থাকে না। আলো এবং আধার আছে বলে আমরা আলোর মূল্য বুঝি এবং আধারের কষ্ট বুঝি। তো এরকম প্রকৃতিটা কিন্তু একইভাবে কিন্তু তৈরি একদম প্রত্যেকটা জায়গায়, সেটা তুমি গডই বলো বা ন্যাচারাল রুলসই বলো। গড আমরা বলি, গডকে আমরা দেখি না, আমরা বিশ্বাস করি একজন গড আছেন, তিনি যদি আমাদেরকে তৈরি করেন তিনি কিন্তু আমাদের এই ফর্মুলাই তৈরি করতেছে। আমি তোমাকে ধ্বংস করে বা তুমি আমাকে ধ্বংস করে আমরা আসলে ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করতেছি। অ্যাকর্ডিং টু রেডিওঅ্যাক্টিভ সিরিজ আমাকে এটাই বলতেছে, অ্যাকর্ডিং টু ম্যাথমেটিক্স, অ্যাকর্ডিং টু ল অফ সায়েন্স আমাকে এটাই বলতেছে। তুমি শুধু ভাঙতে পারবে না, তুমি যে পরিমাণ শক্তি তুমি উৎপাদন করবা, এক সাইডে যদি উৎপাদন হয় তোমার অপর সাইডে তোমাকে ডিকে করতে হবে, কারণ মোট শক্তি অপরিবর্তনীয়, এটাই নিয়ম। তো এটা দেখো, দিস ইজ দ্য ফিলোসফি অফ সায়েন্স which is true also for our social life. এখন আমি ইকুইলিব্রিয়ামের জায়গাটা কোন জায়গা, তার মানে আমাকে সময় চিন্তা করতে হবে। সময় যেহেতু ডিকে কনস্ট্যান্টের বিপরীত, যদি T1 যদি T2 এর চাইতে খুব বেশি যদি বড় হয়, ধরো T1 হইলো তোমার 1 বিলিয়ন বৎসর আর T2 হইলো মাত্র 2 দিন, তাহলে 1 বিলিয়নের তুলনায় 2 দিন অনেক ছোট। তার মানে T1টাকে আমি বলতে পারি ইনফিনিটি আর T2টাকে আমি বলতে পারি কত, শূন্য। আবার T1 হইলো কত, ল্যামডার ব্যস্তানুপাতিক, তাহলে T1 যদি খুব বড় হয় ল্যামডা 1 হবে কত, খুবই ছোট। যেহেতু T2 খুবই ছোট, শূন্যের কাছাকাছি, সেহেতু ল্যামডা 2 হবে কত, বড়। এখন T1 যদি ইনফিনিটি হয়, T1 যেহেতু ল্যামডার ব্যস্তানুপাতিক, তাহলে আমরা ধরে নিতে পারি ল্যামডাটা হইলো কত, শূন্যের কাছাকাছি। আর ল্যামডা যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে আমরা ধরে নিতে পারি e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 1t মানে হইছে কত, e টু দি পাওয়ার 0। অথবা তুমি লিমিটের ফর্মুলা দিয়ে বলতে পারো লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল হচ্ছে কত, 1। তখন তোমার 2 নম্বর সমীকরণটা আমার কি দাঁড়াইতেছে, 3 নম্বর সমীকরণ। ইজ ইট ক্লিয়ার? 2 থেকে 3 কিভাবে আসলো এটা ক্লিয়ার হইছে? জি স্যার। জি স্যার, জি স্যার। মানটা 1 হয়ে গেছে। হ্যাঁ, এবার এই 1 হওয়ার আগের যুক্তিগুলো কিন্তু ঠিকভাবে দিতে হবে। এবার 3 থেকে আমরা 4-এ যাইব। 4-এ যাওয়ার জন্য আমি ধরে নিচ্ছি যে একটা লম্বা সময় পরে ল্যামডা 2 এর মানটা কি, তোমার অনেক বড়, ঠিক আছে, এবং একটা লম্বা একটা সময় গেল। তার মানে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 2t যেটা আছে, এখানে ল্যামডা 2 এটা একটা বড় রাশি, প্লাস টি মনে করো 100 কোটি বছর, তার মানে দুইটা মিলে খুব একটা বড় রাশি হলো। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তার মানে 1/, খুব একটা বড় রাশি, একটা অনেক বড় রাশি। তার মানে এটা ধরতে পারি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর রেজাল্ট হবে কত, নেগলিজিবল। নেগলিজিবল হইলে তাইলে 3 নম্বর সমীকরণে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 2টা আমি বাদ দিলাম। বাদ দিয়ে যদি বজ্রগুণন করি, বজ্রগুণন করলে কি আসতেছে আমার, n2 ল্যামডা 2 সমান হচ্ছে কত, n0 ল্যামডা 1।
এখন এন নোটের ক্ষেত্রে এখানে কাহিনী আছে। আমার T1 এর মানটা যেহেতু তোমার অনেক লম্বা ইনফাইনিটি এবং ল্যামডা 1 এর মানটা যেহেতু অনেক ছোট, তার মানে খুব একটা এপ্রিসিয়েবল সময়, মনে করো ইনফিনিটির তুলনায় 100 কোটি 10 বছর 20 বছর, এই সময়টা মনে করো অনেক ছোট, তখন আমরা ধরে নিতে পারি যে এন নোট আসলে খুব কম পরিমাণে ভাঙছে। তো এন নোটের নাম্বার অফ এন নোটের তুলনায় তোমার যে পরিমাণ মলিকুল ভাঙলো, ধরো তোমার কাছে আছে 100 টাকা, 100 টাকা থেকে 8 আনা কেউ নিয়ে গেল, তার মানে 99.5, এটা হলো N1, আর হচ্ছে তোমার হচ্ছে 100, তার মানে 99.5 এর তুলনায় তোমার 50 পয়সা খুবই ছোট, 100 এর তুলনায় 50 পয়সা খুবই ছোট, তখন তুমি অ্যাপ্রক্সিমেটলি 100 সমান 99.5 লিখতে পারো। তো একইভাবে ওইটা যদি আমি লিখি তাহলে আমার ফর্মুলাটাই দাঁড়ালে কত, N1 ল্যামডা 1, তার মানে যে পরিমাণ এর মলিকুল টি সময়ে থাকার কথা, তার ডিকে কনস্ট্যান্ট এই দুইটা, আর হচ্ছে N2 ল্যামডা 2 যে পরিমাণ বি থাকার কথা এবং তার ডিকে কনস্ট্যান্ট যে পরিমাণ সে বি থেকে ভাঙা সিতে পরিণত হওয়ার কথা, এই দুইটা পরস্পর সমান। তার মানে এই সময়ে টি সময় পরে এ এবং বি এর ক্ষেত্রে ভাঙ্গা এবং গড়ার রেটটা হইলো কত, সমান। এটাই গ্রাফ দিয়ে বুঝাইলাম। নিচের দিকে যে ডিকে কার্ভটা আছে এটা হচ্ছে এ ভাঙতেছে, আর উপরের দিকে যে রিকভারিটা আছে সেটা হচ্ছে কত, বি ঘটতেছে। এই দুইটা যে জায়গায় মিলিত হয়েছে সেটা হচ্ছে ভাঙ্গা এবং গড়ার সমান। এবার দেখো, আমরা যদি এই পজিশনে যদি নিজেদেরকে রাখতে পারি তাহলে সভ্যতা টিকে থাকবে, আদারওয়াইজ আমরা যে কোনো এক সাইডে গেলে একটা সময় কত আমরা ধ্বংস হয়ে যাব। তাহলে এই গ্রাফটার যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা এখানে এটা হচ্ছে কত, সেকুলার বা পার্মানেন্ট ইকুইলিব্রিয়াম এখানে এরা দিচ্ছে। এটা সুন্দর করে পড়বা, যদি এটা এক্সপ্লেন করতে যদি অসুবিধা হয় গুগল করবা, অথবা অন্য কোনো বই থেকে তুমি রেডিওঅ্যাক্টিভ ইকুইলিব্রিয়াম বলতে কি বুঝো এবং এই গ্রাফটা দিয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবা। এবার আসো ট্রানজিয়েন্ট, ক্ষণস্থায়ী ইকুইলিব্রিয়াম আমরা কোনটা, ক্ষণস্থায়ী কোনটা হবে? আমি একটু আগে বলছি ল্যামডা 1 is very very greater than ল্যামডা 2 কন্ডিশন। কখন T1 is in T2, হ্যাঁ ল্যামডা 1 শূন্য না, ল্যামডা 1 এর ছোট হোক অল্প হোক যাই হোক একটা মান আছে, মান থাকলে আমি এটাকে নেগলিজিবল, আমি এটাকে ইগনোর করতে পারবো। সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আবার তোমার যদি সাফিসিয়েন্টলি লং টাইম যদি হয় তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 2t যেটা আছে সেটা ই টু দি পাওয়ার ল্যামডা 1t এর তুলনায় যখন নাকি নেগলিজিবল হয়, তখন 2 নম্বর ইকুয়েশনে আমি ই টু দি পাওয়ার ল্যামডা 2 টার্ম যেটা আছে সেটাকে আমি ভ্যানিশ করে দিব। ভ্যানিশ করে দিলে কি হবে, 2 নম্বর ইকুয়েশনটা আমার এই চেহারায় দাঁড়াবে, n2 সমান n নট ল্যামডা 1 ডিভাইডেড বাই ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 সমান ই টু দি পাওয়ার মাইনাস কত, ল্যামডা 1t। এখন n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 1t কে কত, আমি ল্যামডা 1 ইনটু কত, n1 লিখতে পারি না? হ্যালো, জি স্যার, একদম প্রথম দিকে। একদম প্রথম দিকে এই যে n সমান n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t, এখানে n এর পরিবর্তে ওইখানে হইছে কত, n1। N1 আমরা যদি লিখি তখন কি পাচ্ছি আমরা, এটা ক্যালকুলেশন করলে যে বি এর যে নিউক্লিয়াসের নাম্বার আর এর যে নিউক্লিয়াসের নাম্বার দুইটা রেশিও, আমরা দুইটার তোমার হচ্ছে কত, ল্যামডা 1 আর ল্যামডা 2 মাইনাস ল্যামডা 2 এই দুইটার পার্থক্য দ্বারা কত আমরা ব্যাখ্যা করতে পারি। এটা হচ্ছে ট্রানজিয়েন্ট ইকুইলিব্রিয়াম, মানে ক্ষণস্থায়ী ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে আমাদের ফর্মুলা হইলো কত, এটা। তখন আমাদের এদের অনুপাতটা সমান থাকে, ভাঙ্গা এবং গড়ার যে অনুপাত সে অনুপাতটা কি সমান থাকে, একটা কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট হারে এই ভাঙ্গা গড়ার খেলাটা চলতে থাকে, ঠিক আছে? তো এই ভাঙ্গা গড়ার খেলা দিয়া আমরা খুবই সিম্পল ক্যালকুলেশন, এটা আমি পড়াচ্ছি না, আমরা পৃথিবীর বয়স নির্ধারণ করতে পারি। পৃথিবীর বয়স হলো 6 এবং তোমরা কার্বন ডেটিং এর নাম শুনছো, কার্বন ডেটিং দিয়ে আমরা কোনো এলিমেন্টের কত, যে এলিমেন্টটা আমি আবিষ্কার করলাম মাটির নিচে পাইলাম এটার ইয়ে কত সেটা কত আমরা বের করতে পারি। তার মানে 1 থেকে 5 নম্বর পর্যন্ত যে কোশ্চেন গুলো আছে মরু কোশ্চেনের বইয়ে, এই কোশ্চেন গুলো প্লাস এই যে তোমার এজিং, এই যে পৃথিবীর বয়স কিভাবে নির্ধারণ করবা, এক্সাম্পল অঙ্কগুলো, অনুরূপ অঙ্ক তোমাদের কি পরীক্ষার খাতায় থাকবে।
তাহলে এই হলো তোমার রেডিও অ্যাক্টিভিটির কাহিনী, নটে জাস্টি মরুলো, আমার গল্প ফুরলো। আগামী দিন থেকে আমি নিউক্লিয়ার সম্পর্কে, নিউক্লিয়ার রিঅ্যাকশন সম্পর্কে যে অংশটুকু আছে সেটা পড়ানো শুরু করব। এখানে আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আজকে Hello? কোনো কোশ্চেন নাই, পড়ার পরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলবো। আচ্ছা, গুড। তাইলে একটু কষ্ট করে পড়ে ফেলো, তোমরা একটা খুব গুড একটা সময়ের মধ্যে আছো। কারণ যদি এখন সাথে সাথে যদি না শেষ করো, তোমরা জানো না কবে কখন কোন মুহূর্তে পরীক্ষা হবে, তখন একটা বিশ্রী একটা সিচুয়েশনে পড়বা। সুতরাং আজকে যেটা পড়ছো চেষ্টা করবো আজকে ঘন্টা দেড় ঘন্টা সময় দিয়া প্রত্যেকটা সাবজেক্ট মোটামুটি যাতে একটা কভার করে রাখতে পারো। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ অল। জি স্যার। কালকে দেখা হবে। ও আচ্ছা স্যার, কালকে তো তোমাদের একটা, হ্যাঁ বলো। স্যার তেমন কিছু বলে নাই। না, কালকে তোমাদের ক্লাসটা তো 11টা, ক্লাসটা আমাদেরকে টাইম বের করতে হবে। এটা কি বের করছিলাম নয়? তোমাদের উপরে দায়িত্ব দিছিলাম। জি তোমরা স্যার, আমাকে ফাইনাল করা কালকে- হয়নি, আমরা জানাবো আর কি, সিআর জানাবে তোমরা আপনাকে। আমাকে জানাইও প্রয়োজন বোধে সন্ধ্যায় বা বিকালে, যে সময় তোমরা ফ্রি ফিল করবা ওই সময় ক্লাসটা নিয়ে নিব। ঠিক আছে? ওকে, বাই বাই। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম।